जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्कार, शुभ सन्ध्या। आज अन्नपूर्णा पूजार शुभ तिथि। আমরা দেবীকেও প্রণাম জানাই এবং তার কাছে প্রার্থনা করি তিনি আমাদের জাগতিক এবং আধ্যাত্মিক সকল প্রকার ক্ষুধা তিনি নিবৃত্ত করুন এবং এই পুণ্য দিনে আরেকটি সুন্দর আলোচনার আমরা সাক্ষী হতে চলেছি, যার সম্পর্কে এই আলোচনা তিনিও আমাদের বাঙালি জাতির ক্ষুধা শতকের পর শতক ধরে তিনি নিবৃত্ত করে চলেছেন। অধ্যাপক সন্তোষ কুমার বসু এবং অধ্যাপক অরবিন্দ বসু ও সতী রায় স্মারক বক্তৃতা। ইনস্টিটিউটের রীতি অনুযায়ী আমরা এই তিনজন সম্পর্কে সামান্য নাতিদীর্ঘ একটি জীবনী সম্পর্কে আলোচনা করব, তারপরে মূল বক্তৃতায় আমরা প্রবেশ করব। অধ্যাপক সন্তোষ কুমার বসু। সন্তোষ কুমার বসু জন্মগ্রহণ করেছিলেন 1890 খ্রিস্টাব্দের 14 জানুয়ারি। রানাঘাট উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা লাভের পরে তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ এবং রিপন কলেজে, বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজে স্নাতক স্তরে পড়াশুনো করেন। পরবর্তীকালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত আইন কলেজ থেকে স্নাতক হন। 1911 খ্রিস্টাব্দে তিনি ইন্দুমতী দেবীর সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছিলেন। সাহিত্য এবং যুক্তিবিদ্যার অধ্যাপক হিসেবে সন্তোষ কুমার বসুর কর্মজীবনের সূচনা হয়েছিল। পরবর্তীকালে তিনি সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। আইনজ্ঞ হিসাবে কর্মজীবনের নানা পর্বে তিনি মাতৃভূমির সেবায় নিজেকে যুক্ত করেন। 1931 খ্রিস্টাব্দে চট্টগ্রাম আন্দোলনের বিপ্লবীদের তিনি আইনি সহায়তা প্রদান করেন। 1939 খ্রিস্টাব্দে সন্তোষ কুমার আইনজীবী হিসাবে নেতাজি সুভাষচন্দ্র বসুকেও আইনি সহায়তা দেন। এরপরেই ঘটে নেতাজি সুভাষচন্দ্রের ঐতিহাসিক মহানিষ্ক্রমণ পর্ব। নানা কর্মকাণ্ডে সন্তোষ কুমারের স্বদেশ অনুরাগ স্পষ্ট হয়ে ওঠে। 1906 খ্রিস্টাব্দে দাদাভাই নওরোজির ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি। সন্তোষ কুমার সে সময় তার একান্ত সচিবের দায়িত্ব লাভ করে নিজেকে কৃতার্থ মনে করেছিলেন। 1907 খ্রিস্টাব্দে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের সভাপতিত্বে গঠিত স্টুডেন্টস অ্যান্ড ইয়ং মেন্স ইউনিয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সদস্যও ছিলেন তিনি দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সহ সভাপতিও নির্বাচিত হয়েছিলেন। কংগ্রেসের আন্দোলনের সঙ্গে যুক্ত থাকবার অভিযোগে সন্তোষ কুমারকে 1930 থেকে 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত স্বগৃহে অন্তরীণ থাকতে হয়েছিল। এই সময়ে তিনি কলকাতা পৌরসভায় প্রথমে সহ মহানাগরিক এবং পরে মহানাগরিকের দায়িত্ব পালন করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি বঙ্গীয় আইনসভায় প্রাদেশিক সরকারের মন্ত্রীর পদও অলঙ্কৃত করেছিলেন। স্বাধীনতার পরে তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশে উপরাষ্ট্রদূত পদে নিযুক্ত হন এবং তার কার্যকাল ছিল 1948 থেকে 1950 পর্যন্ত। 56 খ্রিস্টাব্দে সন্তোষ কুমার কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি হয়েছিলেন। প্রায় একই সময় তিনি রাজ্যসভার সদস্য এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য ছিলেন। সন্তোষ কুমার বসু শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের দীক্ষিত সন্তান ছিলেন। 1977 খ্রিস্টাব্দের 27শে মার্চ ভারতের এই মহান সন্তান রামকৃষ্ণ লোকে যাত্রা করেন। অধ্যাপক অরবিন্দ বসু। অধ্যাপক অরবিন্দ বসু ছিলেন সন্তোষ কুমার বসু এবং ইন্দুমতী দেবীর কনিষ্ঠ পুত্র। 1918 খ্রিস্টাব্দের 22শে জুলাই তিনি জন্মগ্রহণ করেন। মিত্র ইনস্টিটিউশন, প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে অরবিন্দ বসু শিক্ষালাভ করেন। স্টেটসম্যান পত্রিকার সাংবাদিক হিসেবে তাঁর কর্মজীবনের সূচনা। এছাড়া তিনি আকাশবাণীতেও সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীকালে অরবিন্দ বসু অধ্যাপনা সূত্রে নানা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছিলেন। ডারহাম বিশ্ববিদ্যালয় এবং স্কুল অফ ওরিয়েন্টাল স্টাডিজে তিনি দর্শনশাস্ত্রে এবং ধর্মশাস্ত্রের অধ্যাপনা করেছিলেন। এছাড়াও তিনি ছিলেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের দর্শন শাস্ত্রের শ্রী অরবিন্দ প্রফেসর। তদুপরি অরবিন্দ বসু হার্ভার্ড স্কুল অফ ডিভিনিটি এবং সেন্টার অফ দ্য স্টাডি অফ ওয়ার্ল্ড রিলিজিয়ান্স USA সহ নানা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অধ্যাপনা সূত্রে যুক্ত।
বিশ্বব্যাপী নানা আলোচনা সভাতেও অধ্যাপক বসুর সুচিন্তিত প্রবন্ধাদি উপস্থাপিত হয়েছে। অধ্যাপক বসুর রচিত গ্রন্থাবলীর মধ্যে রয়েছে আ প্রিফেস টু দ্য স্টাডি অফ ভাগবত পুরাণা, ব্রাহ্মণ অ্যান্ড ঈশ্বরা ইন দ্য ফিলোসফি অফ শঙ্কর, শ্রী অরবিন্দ, দ্য পোয়েট, যোগী অ্যান্ড ফিলোসফার। অধ্যাপক বসুর সম্পাদিত বইগুলির মধ্যে রয়েছে শ্রী অরবিন্দ, আ গার্ল্যান্ড অফ ট্রিবিউটস, নিরোধবরণ, সাধক অ্যান্ড পোয়েট, অ্যান্ড দ্য মাদার, আ বোকে অফ হোমিজ। এ সমস্ত ছাড়াও স্বদেশে ও বিদেশে অধ্যাপক বসুর বহু প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, রাধাকৃষ্ণন সম্পাদিত হিস্ট্রি অফ ফিলোসফি ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার থেকে প্রকাশিত দ্য কালচারাল হেরিটেজ অফ ইন্ডিয়া ভলিউম 7 প্রভৃতি বিখ্যাত বইতে অধ্যাপক বসুর রচিত প্রবন্ধ প্রকাশিত হয়েছে। অধ্যাপক বসু শ্রী অরবিন্দ পুরস্কার এবং অররত্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন। অল্প বয়সেই তার মধ্যে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটে। পণ্ডিচেরির শ্রী অরবিন্দ আশ্রমের সঙ্গে তার পরিচয় ছাত্রাবস্থা থেকেই। অবশ্য পরবর্তীকালে তিনি স্থায়ীভাবে শ্রী অরবিন্দ আশ্রমেই যোগদান করেন। সর্বশেষে 2012-র 3রা জুলাই পণ্ডিচেরি আশ্রমেই তিনি শ্রীগুরুর শ্রীপাদপদ্মে চিরশান্তি লাভ করেন। অধ্যাপক সন্তোষ কুমার বসু এবং অধ্যাপক অরবিন্দ বসু এই পিতা পুত্রের স্মারক বক্তৃতা শ্রীমতী মৌসুমী মুখার্জি এবং ডক্টর সুদীপ্ত কুমার বসুর পৃষ্ঠপোষকতায় সুআয়োজিত। আমরা ইনস্টিটিউটের তরফে এদের দুজনকেও সাদর সম্ভাষণ জানাই। সতী রায় স্মারক বক্তৃতা। 1917 খ্রিস্টাব্দের 28 এপ্রিল ঢাকা শহরে সতী রায়ের জন্ম হয়। পিতা বিভূচরণ গুহ ঠাকুরতা স্বামীজির শিষ্য স্বামী পরমানন্দের বড় দাদা। তিনি ঢাকা শহরের তৎকালীন প্রথিতযশা অ্যাডভোকেট ও বিশিষ্ট মানুষ হিসাবে সুপ্রতিষ্ঠিত ছিলেন। মাতা চারুপ্রভা গুহ ঠাকুরতা। 1936 খ্রিস্টাব্দে প্রখ্যাত কৃষি বিজ্ঞানী শ্রী সুধীন্দ্রচন্দ্র রায়ের সঙ্গে সতী রায়ের বিবাহ হয়। গোলপার্ক রামকৃষ্ণ মিশনের কাজে শ্রীমতী রায়ের প্রবল উৎসাহ ও আনন্দ ছিল এবং বিভিন্ন কাজের জন্য তিনি অর্থ সংগ্রহে তৎপর ছিলেন। ইনস্টিটিউট অফ কালচারের নানা অনুষ্ঠানে তিনি নিয়মিতভাবে আসতেন। এখানকার সকলের সঙ্গে তাঁর প্রীতির সম্পর্ক ছিল। 1991 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর তিনি পরলোক গমন করেন। এই স্মারক বক্তৃতা তাঁর সুযোগ্য পুত্র শ্রী সুমিত রায় ও কন্যা ডক্টর শ্রীমতী উমা দাশগুপ্তের পৃষ্ঠপোষকতায় সুআয়োজিত। আজ অধ্যাপক সন্তোষ কুমার, অধ্যাপক অরবিন্দ বসু ও সতী রায় স্মারক বক্তৃতা প্রদান করবেন অধ্যাপিকা ডক্টর উমা দাশগুপ্ত। আপনারা বুঝতেই পারছেন যে সতী রায় স্মারক বক্তৃতা অধ্যাপিকা দাশগুপ্তর মাতৃতর্পণ আজকে। তিনি বিশিষ্ট ঐতিহাসিক এবং রবীন্দ্র জীবন চরিত লেখক। ওনার পরিচয় নতুন করে আপনাদের সামনে তুলে দেওয়ার মতো ধৃষ্টতা আমার নেই। আমি শুধু আজকে তার আলোচনার বিষয়টুকু আপনাদের জানাই। রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা, শান্তিনিকেতনে, শ্রীনিকেতনে, বিশ্বভারতী। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় গুরুদেব। যে 3 মহাগুরুজনদের আজ স্মরণ করছি তাদের প্রতি ভক্তিপূর্ণ প্রণাম। আমার উপস্থাপনার বিষয় রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা, শান্তিনিকেতনে, শ্রীনিকেতনে, বিশ্বভারতী। রবীন্দ্রনাথের জীবনকালে ব্রিটিশ ও ভারতীয় সংস্কৃতির সংস্পর্শের ফলে ভারতীয় চিন্তাধারায় কিছু অদল বদল হয়। বলা বাহুল্য, ঔপনিবেশিক পরিবেশে ইংরেজ সংস্কৃতির প্রতিনিধিরাই কর্তৃত্ব করেন। ফলে ভারতীয়দের পক্ষে
সাংস্কৃতিক নেতৃত্বের গুরুত্ব বলতে গেলে রাজনৈতিক নেতৃত্বেরই স্থান পায়। সেই সাংস্কৃতিক নেতৃত্বের ক্ষেত্রে রবীন্দ্রনাথ ও তার পরিবার দেশের সেবায় প্রধান অংশগ্রহণ করেন। রবীন্দ্রনাথ তার শিক্ষা চিন্তার দ্বারা দেশের কাজ করেন। সেই কাজ গড়ে ওঠে শান্তিনিকেতনে ও শ্রীনিকেতনে, দুই মিলিয়ে যে বিশ্বভারতী। তার শিক্ষা চিন্তায় রবীন্দ্রনাথ এক নতুন ব্যক্তিত্বকে রূপ দেন, যার মাধ্যমে ভারতের বহু ধারার সাংস্কৃতিক ঐতিহ্য এবং পশ্চিমের উদারপন্থী মূল্যবোধ দুই কার্যকরী হবে। রবীন্দ্রনাথের রচনা থেকে আমরা জানতে পারি তিনি নিজে কত গভীরে ভারতীয় পরম্পরার চর্চা করেছিলেন। জানতে পারি উপনিষদ থেকে আরম্ভ করে বৌদ্ধ দর্শন, সংস্কৃত সাহিত্য এবং মধ্যযুগীয় সহজধর্মী সন্ত কবিদের আদর্শে কতটা প্রভাবিত হয়েছিলেন। তার রচনায় কবির ও নানক, চৈতন্য ও দাদু এবং অন্যান্য সন্ত কবিদের বিষয়ে লেখা রয়েছে। এই সকল চর্চা ও অনুভূতির মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ খুঁজে পেয়েছিলেন ভারতের বিশ্বধর্মী আদর্শের সঙ্গে প্রাচীন ভারতের ইতিহাস ও আদর্শের সম্বন্ধ। তাই তাঁর আশা ছিল যে পরাধীনতা ও বিভেদের দুর্বলতা অতিক্রম করে সেই ব্যক্তিত্বটি হবেন এক মহাজাতির প্রতীক, যার মধ্যে লেশমাত্র সাম্প্রদায়িকতা থাকবে না। বিশ্বের সাথে একাত্মতা স্থাপনের উদ্দেশ্যেও ছিল রবীন্দ্রনাথের এই অন্বেষণ। রবীন্দ্রনাথের বিশ্ববোধের মূলে ছিল আত্মপ্রত্যয়, মাতৃভাষায় বলিষ্ঠ শিক্ষা এবং ভারতীয় ঐতিহ্যের সম্যক জ্ঞান। তার কালান্তর প্রবন্ধে লেখেন, উদ্ধৃতি শুরু, স্বদেশের গৌরব বুদ্ধি আমার মনে আছে, কিন্তু আমি একান্ত ইচ্ছা করি যে সেই বুদ্ধি যেন কখনো আমাকে এ কথা না ভোলায় যে আমার দেশের সাধকেরা একদিন যে মন্ত্র উচ্চারণ করেছিলেন তা ছিল ভেদ বুদ্ধি দূর করবার মন্ত্র। উদ্ধৃতি শেষ। 1904-05 স্বদেশী আন্দোলনে রবীন্দ্রনাথ যোগ দিয়েছিলেন দারুণ উৎসাহে। হিন্দু মুসলমানের রাখি বন্ধন বিনিময়ে প্রসেশনে হেঁটেছিলেন। তাঁর বেশিরভাগ স্বদেশী গান ওই সময় রচনা করেছিলেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের আলোচনায় এক বিদেশি ঐতিহাসিক লিখেছেন, "It was Rabindranath Tagore who sang
Bengal into a nation during the Swadeshi movement of Bengal. নৈবেদ্য কাব্য সংকলনের একটি কবিতায় দেশ সম্পর্কে রবীন্দ্রনাথ তাঁর উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন। কবিতাটি পাঠ করছি। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরী, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উচ্চ মুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্র বিধি চরিতার্থতায়। যেথা তুচ্ছ আচারের মরুবালি রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পরিশিরে করেনি শতধা। নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতেরে সেই স্বর্গে কর জাগরিত। পাঠ শেষ। অমন মানসিকতায় দাঁড়িয়ে স্বদেশী আন্দোলন যখন হিন্দু মুসলমানের দাঙ্গায় পরিণত হয়, তখন একদিনের মধ্যে রবীন্দ্রনাথ সমস্ত রাজনৈতিক যোগসূত্র বর্জন করেন। ঘোষণা করেন ভবিষ্যতে তিনি আর কখনো কোনো রাজনৈতিক কাজে যোগ দেবেন না। ফিরে যান শান্তিনিকেতনে। 1901 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে যে ছোট একটি বিদ্যালয় স্থাপন করেছিলেন, সেই কাজে নিজেকে সমর্পণ করেন। এই ছোট বিদ্যালয়টি রবীন্দ্রনাথ প্রতিষ্ঠা করেছিলেন তাঁর পিতার শান্তিনিকেতন আশ্রমে। রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 1863 খ্রিস্টাব্দে শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন। ওই বছর মহর্ষি দেবেন্দ্রনাথ ভুবনডাঙ্গা গ্রামে 20 বিঘা জমির মোরস্বী পাট্টা গ্রহণ করেছিলেন তার বন্ধু জমিদার ভুবনমোহন সিংহর থেকে। সেই বছরেই ওই জমিতে একটি অতিথিশালা নির্মাণ করিয়ে সেটির নাম দেন শান্তিনিকেতন। খুব নিশ্চিত তথ্য না পেয়ে থাকলেও আমাদের ধারণা কালক্রমে অতিথিশালার থেকে জায়গাটিরও নাম হয় শান্তিনিকেতন। সনে 40 বছর বয়সে রবীন্দ্রনাথ তাঁর শিক্ষা চিন্তার তাগিদে পিতার আশ্রমে এসে বিদ্যালয় গড়ে তোলেন। মহর্ষি আশ্রম করেন গৃহীদের জন্য, যাতে গৃহী অতিথিরা আশ্রমে এসে বিশেষ নিয়ম পালন করে সংসার থেকে বেরিয়ে অন্তত 2-3 দিন আধ্যাত্মিক শান্তির সাধনা করতে পারেন। আশ্রমে উপাসনা মন্দির
ও লাইব্রেরির ও ব্যবস্থা করেন। সেই আয়োজনটুকু কেন্দ্র করে রবীন্দ্রনাথ বিদ্যালয় গড়েছিলেন। সেই সময়কার শান্তিনিকেতন অর্থাৎ 19 শতকের শান্তিনিকেতন কেমন দেখতে ছিল রবীন্দ্রনাথের লেখায় বর্ণনা পাই। উদ্ধৃতি শুরু। বোধহয় সকলে জানেন শান্তিনিকেতনে যে অতি প্রাচীন দুটি ছাতিম গাছ আজ মালতী লতায় আচ্ছন্ন। এককালে মস্ত মাঠের মধ্যে ওই দুটি গাছ ছাড়া আর গাছ ছিল না। উদ্ধৃতি শেষ। তিনি আরও লেখেন, উদ্ধৃতি শুরু। শিলাইদহে পদ্মা তীরে নিভৃতে বাস করতুম। সেখান থেকে এক সৃষ্টির সংকল্প নিয়ে এলেম শান্তিনিকেতনের প্রান্তরে। এই শান্ত জনবিরল শালবাগানে অল্প কয়েকটি ছেলে নিয়ে ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের সহায়তায় বিদ্যালয়ের কাজ আরম্ভ করেছিলাম। আমার পড়াবার জায়গাটা ছিল প্রাচীন জাম গাছের তলায়। উদ্ধৃতি শেষ। এবারে আসি আমাদের প্রশ্নে। কি ছিল রবীন্দ্রনাথের সেই সৃষ্টির সংকল্প যার জন্য তিনি তার নিভৃত সাহিত্য চর্চা ছেড়ে এলেন? এই প্রশ্নের সহজ উত্তর বোধহয় হবে রবীন্দ্রনাথ একটি আদর্শ বিদ্যালয় স্থাপন করতে চেয়েছিলেন। তবে এই সংকল্পের অনুসন্ধান করতে গিয়ে আমরা আনুষঙ্গিক কিন্তু গুরুত্বপূর্ণ আরও কিছু উত্তর পাই। রবীন্দ্রনাথের আত্মজীবনী অর্থাৎ তাঁর জীবন স্মৃতি ও ছেলেবেলা দুটি গ্রন্থ থেকেই জানতে পারি যে রবীন্দ্রনাথের পারিপার্শ্বিক ইংরেজি স্কুলের পদ্ধতি এবং শিক্ষক ও ছাত্রদের আচরণ তিনি সহ্য করতে পারেননি। বাল্য বয়সে তিনি একের পর এক স্কুল ত্যাগ করেন। হয়তোবা সেই বেদনায় গড়তে চেয়েছিলেন ভিন্ন জাতের বিদ্যালয়। এছাড়াও তার শৈশবকাল কেটেছিল শহরে এবং গৃহবন্দী হয়ে। জোড়াসাঁকো বাড়ির উঁচু পাঁচিলের বাইরে ছোটদের যাওয়া নিষেধ ছিল। সেই অবস্থানও রবীন্দ্রনাথের অসহনীয় মনে হয়েছিল। তাই হয়তো তাঁর সন্তানদের জন্য খুঁজেছিলেন এমন একটা জায়গা যেখানে ছেলে মেয়েদের দেহে ও মনে প্রকৃতির স্পর্শ পড়বে এবং তারা থাকবে শহর জীবনের নানা বাধা বিঘ্নের বাইরে। তার শিক্ষা চিন্তার পিছনে আরও একটা আদর্শগত এবং আকর্ষণীয় কারণ হয়তো ছিল।
জোড়াসাঁকো ঠাকুর পরিবারের যে বড় মাপের এবং ভিন্ন প্রকারের সংস্কার ও সংস্কৃতির ভাণ্ডার ছিল, তার থেকে রবীন্দ্রনাথ নিজে স্বতন্ত্র এক শিক্ষা লাভ করেছিলেন। সেই শিক্ষার ভিত্তি ছিল একদিকে একটা আদর্শ ভারতীয় রূপ, আর অন্যদিকে পৃথিবীর প্রতি এক উদার উন্মুক্ত মানসিকতা। এবারে নিঃসন্দেহেই আমরা বলতে পারি যে প্রথম যুগের শান্তিনিকেতন বিদ্যালয় ছিল সেই বিশেষ ভারতীয় রূপের প্রতীক। সেই রূপ আশ্রমের রূপ, তপবনের রূপ। আর পরবর্তীকালের বিশ্বভারতীর মধ্যে ফুটেছিল ভারত আত্মার আরেক দিক, যার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ প্রকাশ করতে চেয়েছিলেন বিশ্বের প্রতি ভারতের আতিথ্য, বিশ্বের সংস্কৃতির প্রতি ভারতের ঔৎসুক্য এবং বিশ্বের অন্যান্য দেশকে এইভাবে জানাতে চেয়েছিলেন ভারতের চর্চা, ভারতের নিষ্ঠা এবং ভারতের মানবপ্রেম। এবারে আসি ধাপে ধাপে গড়া শান্তিনিকেতন, শ্রীনিকেতন, বিশ্বভারতীর প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতায়। যেমন শান্তিনিকেতন বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল স্বদেশী যুগের সূচনায়। স্বদেশী যুগে দরকার ছিল ইংরেজি স্কুলের পরিবর্তে স্বদেশী প্রতিষ্ঠান। স্বদেশী আদর্শ অবশ্যই ছিল শান্তিনিকেতন বিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ দিক। আর বিশ্বভারতীর সূচনা হয় প্রথম মহাযুদ্ধের শেষে বিশ্ব মৈত্রীর সংকল্পে। তৎকালীন ভারতের অসহযোগ আন্দোলন বা নন কোঅপারেশন মুভমেন্ট চলা সত্ত্বেও, কারণ যুদ্ধ ও সংঘর্ষের পরিপ্রেক্ষিতে দরকার ছিল বিশ্বভারতীর উদার দর্শন। এই পর্যায়ের আলোচনার শেষে বলবো যে শান্তিনিকেতন আশ্রমে প্রতিষ্ঠিত শান্তিনিকেতন বিদ্যালয় এবং শান্তিনিকেতন বিদ্যালয় থেকে প্রসারিত বিশ্বভারতী আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, ওই দুই মিলিয়ে রবীন্দ্রনাথের মূল শিক্ষা চিন্তার পরিচয়। একটার থেকে অন্যটা বিচ্ছিন্ন নয়, যদিচ সময়ের হিসাবে আমরা জানি শান্তিনিকেতন আশ্রম শুরু হয় 1863-তে, শান্তিনিকেতন বিদ্যালয় 1901-এ, বিশ্বভারতী 1921-এ। আশ্রমের রূপ ছিল আধ্যাত্মিক ও মাঙ্গলিক। বিদ্যালয়ের লক্ষ্য ছিল প্রকৃতির কোলে বালক বালিকাদের সার্বিক
শিক্ষালাভ, যার মধ্যে পারিপার্শ্বিক গ্রাম জীবনের সম্পর্কে তথ্য সংগ্রহ করা আবশ্যিক ছিল। আর বিশ্বভারতীর লক্ষ্য ছিল মানবতা ও সাংস্কৃতিক চর্চায় পূর্ব ও পশ্চিমের যুক্ত উদ্যোগ। আশ্রম, বিদ্যালয়, আন্তর্জাতিক বিদ্যালয়, এই তিন ধারা ছাড়াও রবীন্দ্রনাথের মনের গভীরে জরুরি একটি শিক্ষা চিন্তা সবসময় ছিল। অর্থাৎ রবীন্দ্রনাথ চেয়েছিলেন শিক্ষা এবং প্রতিদিনের জীবনকে যুক্ত করতে। ভারতবর্ষের মাটিতে চাপানো পশ্চিমী শিক্ষার প্রতি তার বিরাগ ছিল একটি কারণে, যে সেই শিক্ষা ভারতীয় জীবন থেকে বিচ্ছিন্ন। সময়ের সাথে সাথে সেই শিক্ষা ভারতীয় সমাজকে আরও বিভক্ত করে তুলেছিল। স্থান, কাল, পাত্রের ভেদাভেদ আমাদের সমাজ ব্যবস্থার তুলনায়ও আরও তীব্র করে তুলেছিল। এমনকি ইংরেজি ভাষা যেন পিতা পুত্রের মধ্যে একটু বিভেদ এনে দিয়েছিল। সমগ্র জীবন শিক্ষার উদ্যোগে তাই রবীন্দ্রনাথ খুঁজেছিলেন সেই বিশৃঙ্খলতার প্রতিকার, এবং সেই কারণেই শুধু ইংরেজি শিক্ষার বিকল্প ব্যবস্থা করায় সচেষ্ট হয়েছিলেন। বলা বাহুল্য, শান্তিনিকেতন বিদ্যালয়ে নিয়মিত ইংরেজি ক্লাস হতো প্রত্যেকের জন্য। রবীন্দ্রনাথ নিজে ইংরেজি ক্লাস পড়াতেন। ইংরেজি সোপান নামে পাঠ্যপুস্তক রচনা করেছিলেন তিনি। কিন্তু মূলত বিদ্যালয়ের শিক্ষা মাতৃভাষায় দেওয়া হতো। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন ছাত্রছাত্রীদের সৃজনশীলতা গড়ে তোলবার জন্য গোড়াতেই মাতৃভাষায় শিক্ষা একান্তই প্রয়োজন। আবার বলছি, ইংরেজি ভাষায় তার বিন্দুমাত্র বিরাগ ছিল না, বরং তার নিত্যকার পাঠ্য ছিল সংস্কৃত এবং ইংরেজি। আপত্তি ছিল অন্যত্র। সরকারি শিক্ষা ভারতীয় মনে একটা নিঃস্বতা এনে দিয়েছিল, কারণ সরকারি শিক্ষার সমস্ত উপাদানই ভারতবর্ষকে অগ্রাহ্য করে শুধুমাত্র বাইরে থেকে নেওয়া হয়েছিল। রবীন্দ্রনাথ লিখেছিলেন, উদ্ধৃতি শুরু, সকল দেশেই শিক্ষার সঙ্গে সর্বাঙ্গীন জীবনযাত্রার যোগ আছে। আমাদের দেশে কিন্তু ভদ্র সমাজে প্রচলিত কয়েকটি মাত্র ব্যবসায়ের সঙ্গে আধুনিক শিক্ষার প্রত্যক্ষ যোগ হয়, যেমন কেরানিগিরি, ওকালতি, ডাক্তারি, ডেপুটিগিরি, দারোগাগিরি,
মুন্সেফি ইত্যাদি। তার বাইরে যেখানে চাষ হইতেছে, কলুর ঘানি ও কুমারের চাক ঘুরিতেছে, সেখানে এই শিক্ষার কোনো স্পর্শ পৌঁছয়নি। উদ্ধৃতি শেষ। প্রতিকারে রবীন্দ্রনাথ যা চেয়েছিলেন স্পষ্ট করে লেখেন। উদ্ধৃতি শুরু। ভারতবর্ষে যদি সত্য বিদ্যালয় স্থাপিত হয়, তবে গোড়া হইতেই সেই বিদ্যালয় তাহার অর্থশাস্ত্র, তাহার কৃষিতত্ত্ব, তাহার স্বাস্থ্যবিদ্যা এবং তাহার সমস্ত ব্যবহারিক বিজ্ঞানকে আপন প্রতিষ্ঠানের চতুর্দিকবর্তী পল্লীর মধ্যে প্রয়োগ করিয়া দেশের জীবনযাত্রার কেন্দ্রস্থান অধিকার করিবে। এই বিদ্যালয় উৎকৃষ্ট আদর্শে চাষ করিবে, গোপালন করিবে, কাপড় বুনিবে এবং নিজের আর্থিক সম্বল লাভের জন্য সমবায় প্রণালী অবলম্বন করিয়া ছাত্র এবং শিক্ষক এবং চারিদিকের অধিবাসীদের সঙ্গে জীবিকার যোগে ঘনিষ্ঠভাবে যুক্ত হইবে। এই রূপ আদর্শ বিদ্যালয়কে আমি বিশ্বভারতী নাম দিবার প্রস্তাব করিয়াছি। উদ্ধৃতি শেষ। উনিশশো ২১-এ বিশ্বভারতীর আনুষ্ঠানিক শুরুর প্রায় সাথে সাথে 1922 সনে প্রতিষ্ঠিত হয় শান্তিনিকেতন থেকে 2 মাইল দূরে সুরুল গ্রামে শ্রীনিকেতন কৃষি ও পল্লী সংগঠন কেন্দ্র। শ্রীনিকেতনে পল্লী সংগঠন কেন্দ্রে কয়েকটি ব্যবহারিক শিক্ষার ব্যবস্থা ছিল, যেখানে অর্থনীতিবিদ, কৃষিবিদ, সমাজসেবক, চিকিৎসক, ধাত্রী ও গ্রামীণ শিল্প ও কৃষির বিশেষজ্ঞদের কাছে গ্রামবাসীরা তাদের সমস্যাগুলি নিয়ে আসতেন। গ্রামবাসী ও বিশেষজ্ঞরা মিলে সমাধানের চেষ্টা করতেন। বৈজ্ঞানিক কাজ ছাড়াও শ্রীনিকেতনে সামাজিক কার্যসূচি ছিল। বয়স্কদের জন্য গ্রামের পণ্ডিত ও মোল্লাদের ডেকে ধর্মগ্রন্থ পাঠ, নানা উৎসবের আয়োজন, কীর্তন ও ভজন, অন্যান্য সঙ্গীত, যাত্রা ও নাটক পরিবেশন করা হতো। এছাড়াও ছিল গ্রামের মন্দির ও মসজিদ সংস্কার করা। শ্রীনিকেতনের এই সম্যক সংগঠনের একটি আদর্শ দৃষ্টান্ত রয়েছে বল্লভপুর গ্রামের কাজে। শান্তিনিকেতনের 4 মাইল দূরে বল্লভপুর গ্রাম ম্যালেরিয়ায় নিঃশেষ হতে চলেছিল। 1926 সনে পাশের গ্রামগুলির সাহায্য নিয়ে বল্লভপুরে কাজ আরম্ভ হয়। শ্রীনিকেতন কেন্দ্র থেকে
এক গ্রাম সেবককে বল্লভপুর গ্রামে পাঠানো হয়। দূর থেকে নির্দেশ না দিয়ে তাকে ওই গ্রামেই থেকে গ্রামবাসীদের কাজে যোগ দিতে বলা হয়। শৌচ ব্যবস্থা, ওষুধপত্র, টিকা দেওয়া, প্রসূতি ব্যবস্থা, সাপের কামড়, শিক্ষা ব্যবস্থা, সালিশি, ব্যাংক, পশুপালন, বস্ত্র বয়ন, চামড়ার কাজ, সমাজ কল্যাণ ইত্যাদি গ্রামবাসীদের যাবতীয় প্রয়োজনের নিরীক্ষা করে শ্রীনিকেতন পল্লী সংগঠন কেন্দ্র থেকে বল্লভপুরে কাজ শুরু হয়। শ্রীনিকেতন পল্লী সংগঠনের দ্বারা বল্লভপুর গ্রামের রূপান্তর হয়। বল্লভপুরের মতন আরও 30টি গ্রামে শ্রীনিকেতন পল্লী সংগঠন কেন্দ্র থেকে কাজ চলেছিল 1920-30-এর 10-20 বছর ধরে। রবীন্দ্রনাথের শিক্ষা ব্যবস্থায় শ্রীনিকেতনের প্রচেষ্টাকে বিশেষ গুরুত্ব দিতেন, অন্তত এই জন্য যে আর কিছু না হলেও গ্রামের সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠুক, সমাজে বিভেদের কিছু প্রতিকার হোক। লিখেছিলেন, উদ্ধৃতি শুরু, আমাদের সাধারণ কর্মীদের দিক থেকে সামান্য একটু নৈকট্য যে কি বিস্ময়কর পরিবর্তন সাধন করিয়াছে তাহা নিতান্ত তাচ্ছিল্যের বস্তু নহে, যেহেতু তাহার সঠিক পরিমাণ জানা যায় না। উদ্ধৃতি শেষ। এইভাবে শান্তিনিকেতন ও শ্রীনিকেতন মিলিয়ে গড়ে ওঠে বিশ্বভারতীর সমগ্র শিক্ষা প্রণালী। সেই শিক্ষা ছিল জীবন ধারণের শিক্ষা, বিশ্বকর্মের শিক্ষা, বিশ্ববোধের শিক্ষা, যে শিক্ষা শিক্ষার্থীকে জীবনের সঙ্গে যুক্ত করবে, তার জীবনে নিষ্ঠা আনবে, তার বিদ্যাচর্চায় ঐক্য আনবে। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন এই রকম উদ্যোগ থেকেই দেশের মনন শক্তি ফিরে আসবে এবং আত্মসম্মান প্রতিষ্ঠিত হবে। তার জন্য দুটি জিনিসের একান্ত প্রয়োজন মনে করতেন। এক, ভারতবর্ষকে জানা। দুই, বিশ্বের জ্ঞান জগতের সঙ্গে যুক্ত হওয়া। ভারতীয় সমাজের সমালোচনা করে রবীন্দ্রনাথ লেখেন, উদ্ধৃতি শুরু, আমরা সকলের থেকে দূরে বিচ্ছিন্ন হয়ে বিদ্যার নির্জন কারাবাসে রুদ্ধ হয়ে থাকতে চাই। কারারক্ষী যা দেয় দয়া করে তাই নিয়ে টিকে থাকবার মতলব করি। এই বিচ্ছিন্নতা থেকে ভারতবর্ষকে মুক্ত করা সহজ নয়।
সেবা করবার ও সেবা আদায় করবার, দান করবার ও দান গ্রহণ করবার সম্বন্ধকে আমাদের তৈরি করে নিতে হবে। বিশ্বের জ্ঞান জগৎ থেকে ভারতবর্ষ একঘরে হয়ে আছে। তাকে শিক্ষার ছিটে ফোঁটা দিয়ে চিরকেলের পাঠশালার পোড়ো করে রাখা হয়েছে। এই আধ্যাত্মিক ও বুদ্ধিগত অবমাননা থেকে আজ আমরা মুক্তি পেতে চাই। উদ্ধৃতি শেষ। সব কিছু মিলিয়ে আরেকবার রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার মূল কথায় ফিরে আসি। 1. শিক্ষার মধ্যে দিয়ে দাসত্ব দূর করা। 2. শিক্ষার মধ্যে দিয়ে মূল লক্ষ্য খুঁজে পাওয়া। 3. শুধুমাত্র জীবিকার লক্ষ্য নয়, পরিপূর্ণতার লক্ষ্য, যে পরিপূর্ণতা সকল প্রয়োজনের ঊর্ধ্বে। 4. জীবিকার লক্ষ্য প্রয়োজনকে নিয়ে, জীবনের লক্ষ্য পরিপূর্ণতাকে নিয়ে। 5. লিখেছিলেন, উদ্ধৃতি শুরু, এই পরিপূর্ণতার উদ্দেশ্য বা মাপকাঠি নিয়ে ইউরোপের সঙ্গে আমাদের পার্থক্য থাকতে পারে, কিন্তু কোনো একটা আদর্শ চাই যা শুধু পেট ভরাবার নয়, টাকা করবার নয়। এ কথা যদি না মানি তাহলে নিতান্ত ছোট হয়ে থাকব। উদ্ধৃতি শেষ। আবার রবীন্দ্রনাথের ভাষায় উদ্ধৃতি শুরু, এ কথাটা মানতে শেখাবো মনে করেই এখানে প্রথম বিদ্যালয় পত্তন করেছিলুম। তার প্রধান সোপান ছিল বাইরের নানা প্রকার চিত্তবিক্ষেপ থেকে সরিয়ে এনে মনকে শান্তির মধ্যে প্রতিষ্ঠিত করা। উদ্ধৃতি শেষ। সমাপ্তিতে বলি যে নানা বাধা বিপত্তি সত্ত্বেও রবীন্দ্রনাথ তাঁর শিক্ষার আদর্শ, শিক্ষার কাজ কোনো দিনও বর্জন করেননি। কিন্তু ওর কিছু উক্তি থেকে জানি যে উনি নিরাশ বোধ করেছিলেন। লিখেছিলেন, উদ্ধৃতি শুরু, কিন্তু আধুনিক কালে এত উজান পথে চলা সম্ভবপর নয়। কোনো একটা ব্যবস্থা যদি এক জায়গায় থাকে এবং সমাজের অন্য জায়গায় তার কোনো সামঞ্জস্যই না থাকে, তাহলে তাতে ক্ষতি হয় এবং সেটা টিকতে পারে না। সেই জন্য এই বিদ্যালয়ের আকৃতি প্রকৃতি তখনকার চাইতে এখন বদল হয়ে এসেছে। উদ্ধৃতি শেষ।
তাও রবীন্দ্রনাথ নিরাশা কাটিয়ে লিখেছিলেন, উদ্ধৃতি শুরু, কিন্তু হলেও সেই মূল জিনিসটা আছে। এখানে বালকেরা যতদূর সম্ভব মুক্তির স্বাদ পায়। আমাদের বাহ্য মুক্তির লীলাক্ষেত্র হচ্ছে বিশ্ব প্রকৃতি। সেই ক্ষেত্র এখানে প্রশস্ত। উদ্ধৃতি শেষ। আর শ্রীনিকেতনের ক্ষেত্রেও জোরালোভাবে 1938 সনে লেখেন, উদ্ধৃতি শুরু, এই কাজ একার নয়, এই কর্ম বহু লোককে নিয়ে একে গড়ে তুলতে হয়। সাহিত্য রচনা একলার জিনিস। সমালোচনা দূর হতেও চলে, কিন্তু এই যে ব্রত, এই যে কর্মের অনুষ্ঠান যা আমি গড়ে তুলেছি, যে কাজের ভার আমি গ্রহণ করেছি, তার সমালোচনা দূর হতে চলে না। একে দরদ দিয়ে দেখতে হয়, অনুভব করতে হয়। উদ্ধৃতি শেষ। শ্রীনিকেতনে একবার কিছু পত্রিকা জগতের পরিদর্শককে রবীন্দ্রনাথ বলেন, উদ্ধৃতি শুরু, আজ আপনারা কবি রবীন্দ্রনাথকে নয়, তার কর্মের অনুষ্ঠানকে প্রত্যক্ষ করুন, দেখে লিখুন, সকলকে জানিয়ে দিন কত বড় দুঃসাধ্য কাজের ভিতর আমাকে জড়িয়ে ফেলতে হয়েছে। আমি পল্লী প্রকৃতির সৌন্দর্যের যে চিত্র এঁকেছি, তা শুধু পল্লী প্রকৃতির বাইরের সৌন্দর্য। তার ভিতরকার সত্যরূপ যে কি শোচনীয়, কি দুর্দশাগ্রস্ত, তা আজ আপনারা প্রত্যক্ষ করুন। আমাকে এখানে আপনারা বিচার করবেন কবি রূপে নয়, কর্মী রূপে, এবং সে কর্মের পরিচয় আপনারা এখনই দেখতে পাবেন। উদ্ধৃতি শেষ। রবীন্দ্রনাথের উক্তি দিয়ে শেষ করছি। নমস্কার।